জয়েন্ট ফ্রেন্ড, আমরা ভারতীয় সংবিধানের ভাগ 5 আলোচনা করছিলাম। সেটা ভাগ 5 শুরু হয় 52 থেকে এবং শেষ হয় 151-তে। তার মধ্যে আমরা রাষ্ট্রপতি আলোচনা করছিলাম, ভারতের রাষ্ট্রপতীয় ক্ষমতা, যেখানে দেখছিলাম আমরা ছিল 52 থেকে ছিল 61 পর্যন্ত কিন্তু আমরা আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করব যে 62 নম্বর ধারায় কি বলা হয়েছে। 62 নম্বর ধারায় কি বলা হয়েছে? এখানটায় বলা হয়েছে 62 নম্বর ধারায় যে রাষ্ট্রপতির পদ শূন্যতায় উপরাষ্ট্রপতির এন্ট্রি, এবং রাষ্ট্রপতি যখন থাকবে না তখন রাষ্ট্রপতির স্থানে উপরাষ্ট্রপতি 6 মাস রাষ্ট্রপতির পদে কার্যবহন করবে। এবং কিভাবে করবে, কোন পদ্ধতিতে করবে এবং কি কারণে মানে উপরাষ্ট্রপতি সেই পদে এসে বসে কার্যবাহক চালিয়ে যাবে, কি কারণ হতে পারে, সেই কারণগুলো কিন্তু আমরা জানবো। তো আমাদেরকে জানার আগে আসতে হবে যে আমরা সাধারণত 5টি কারণ আছে। কি 5টি কারণ? যখনই এক হচ্ছে রাষ্ট্রপতি যদি কার্যকাল যদি সম্পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু পুনর্নির্বাচন, আবার যেরকম প্রক্রিয়ায় তোমাদেরকে শিখিয়েছিলাম যে আর্টিকেল বা ধারা 54-তে যে নির্বাচনের কথা বলা হয়েছে, সেই প্রক্রিয়া ফলো করে নতুন রাষ্ট্রপতি তৈরি হবে। এবার ধরো যদি রাষ্ট্রপতি কার্যকাল সম্পূর্ণ না হলো, 3 বছর রাষ্ট্রপতি থাকলো, 3 বছরের পর মৃত্যু হয়ে গেল, তো বাকি থাকে 2 বছর। এই 2 বছরের মধ্যে তো সঙ্গে সঙ্গে তো উপরাষ্ট্রপতি নির্বাচন করা যাবে না, মানে রাষ্ট্রপতি নির্বাচন করা যাবে না। সেই সময় কিন্তু উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদে চলে যাবে এবং তার পদটা 6 মাসের মধ্যে কি করবে, ভোট, রাষ্ট্রপতি ভোট নির্বাচন কমিশনকে বলে দেবে যে 6 মাসের মধ্যে ভোট কমপ্লিট করে রাষ্ট্রপতিকে আমরা দেখতে চাই, এবং যতদিন পর্যন্ত ভোট না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদে থাকবে। আর কার্যকাল যদি সম্পূর্ণ হয়ে যায় তো কোনো ব্যাপার নেই। তাহলে বুঝতে পারলাম, একটা টপিক চলে গেল হচ্ছে কার্যকাল সম্পূর্ণ যদি হয়ে যায় তো উপরাষ্ট্রপতি কোনো ব্যাপার নেই। এবার যদি কার্যকাল সম্পূর্ণ না হয়, তাহলে যদি মৃত্যু হয়ে যায় বা ছেড়ে দেয় তখন কিন্তু উপরাষ্ট্রপতি এন্ট্রি করে দেবে। দ্বিতীয় কারণ হচ্ছে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে। রাষ্ট্রপতি যদি পদ ত্যাগ করে, মনে করো রাষ্ট্রপতি কোনো একটা সাধারণ যে কোনো একটা ব্যক্তি রাষ্ট্রপতি হয়ে গেছে, রাষ্ট্রপতিকে এত চাপ, কীরকম চাপ, রাষ্ট্রপতি কোনো দেশে যাবে, কোনখানে থাকবে, কি খাবে, সব কিছু কিন্তু আগে থেকে ঠিক করা থাকে। যেমন মনে করো যে রাষ্ট্রপতি যাচ্ছে ইউএসএ যাচ্ছে, ইউএসএর কোন হোটেলে থাকবে, কোন হোটেল নম্বরে, ধরো 1 নম্বর হোটেল নম্বরে থাকবে, 1 নম্বর হোটেলে কোন মানে খাবার কে নিয়ে আসবে, মানে ওয়েটার কে থাকবে, খাবার কোথায় তৈরি হবে, কি খাবার খাবে, সব কিন্তু লিস্ট আগে থেকে তৈরি হয়ে যায়। এবার যদি মনে করে রাষ্ট্রপতি যে আমি ইউএসএ ঘুরতে গেছি, আমি ওইখানটায় গিয়ে ইউএসএর কোনো মার্কেটে যাব, কিনে খাবো, এরকম করা কিন্তু যাবে না। রাষ্ট্রপতি পদ একটা একবারে লিমিটেড থাকে, যে একবারে প্রত্যেকটা পাই টু পাই ফিক্স থাকে, যে এখন 10টা বাজছে, 10টার সময় তোমাকে কি করতে হবে, 11টার সময় কি করতে হবে, 12টার সময় কি করতে হবে, সব একবারে ফিক্স থাকে, একবারে কোনো কিছু টাল বেটাল হবে না, পুরো নিয়ম প্রটোকলে চলতে হবে। এই প্রটোকল যদি না সহ্য করতে পারো যদি, তখন মনে হয় যে আমি প্রচুর পারেশানি হয়ে গেছি, হেপসে গেছি, আমাকে ভালো লাগে না, আমাকে রাষ্ট্রপতি পদে আমাকে থাকতে একবারে ভালো লাগে না, আমি নিজের ইচ্ছা মতন চলতে পারি না, ঘুরতে পারি না, কারোর সঙ্গে দেখা করতে পারি না, আত্মীয় স্বজনের কাছে যেতে পারি না, আমি কারোর সঙ্গে পার্সোনাল ফোনে কথা বলতে পারি না, তখন কিন্তু তোমার মনে হবে যে আমি পদত্যাগ করে দিই। তখন কি হবে, আমি পদত্যাগ করে দিই। এই পদ যখন ত্যাগ করে দিবে, পদত্যাগ যখনই জমা দিতে যাবে, যখনই পদত্যাগপত্র, এবং সঙ্গে সঙ্গে তোমার পদত্যাগপত্র তো তোমার অ্যাবসেন্ট করতেও পারে, না করতেও পারে। আর যদি অ্যাবসেন্ট করে নেয় পদত্যাগপত্র এবং উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদত্যাগ দিল, আমি পদত্যাগ করছি, আমাকে ভালো লাগছে না, আমি বাড়ি যাব, আমি নিজের ইচ্ছা মতন ঘুরে বেড়াবো, তখন কি করবে, যে উপরাষ্ট্রপতি চলে আসবে। উপরাষ্ট্রপতি থাকে রাজ্যসভা, ওই যে দেখালাম এখানটা হচ্ছে লোকসভা আর হচ্ছে রাজ্যসভা। রাজ্যসভার যে স্পিকার থাকে সে হচ্ছে উপরাষ্ট্রপতি। এই উপরাষ্ট্রপতি তখন কিন্তু চলে যাবে রাষ্ট্রপতি পদে, এবং রাষ্ট্রপতি পদে 6 মাসের মধ্যে বলবে ইলেকশন কমিশনকে যে নতুন একটা রাষ্ট্রপতি চাই আমরা, আর্টিকেল 54-কে প্রয়োগ করে তোমরা ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করে আমরা রাষ্ট্রপতি 6 মাসের মধ্যে দেখতে চাই। হলো 6 মাসের মধ্যে, এখানটায় বলা হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু পদত্যাগের ক্ষেত্রে 2 নম্বর হলো, 2 নম্বর টপিক। এবার 3 নম্বর পদে 3 নম্বরটা হচ্ছে, 3 নম্বর যেটা হচ্ছে যদি কারো যদি মৃত্যু হয়ে যায়, রাষ্ট্রপতি পদে থাকাকালীন কারো যদি মৃত্যু হয়ে যায়, তো পদটা কে সামলাবে? ঠিক একই ব্যাপার, ঠিক রাষ্ট্রপতি ধরো আছে,
3 বছর বা 4 বছর কার্যকাল করলো, বাকি থাকলো 1 বছর। এই 1 বছরে যদি আসে, 1 বছরের জন্য কিন্তু কি করতে হবে, যদি 1 বছর বাকি আছে তো বাকি তার জন্য চলে আসবে উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি আসবে এই রাষ্ট্রপতি পদে 6 মাসের মধ্যে। ঠিক একই প্রক্রিয়াতে ভোট সম্পূর্ণ করতে হবে। 54কে প্রয়োগ করে 54তে বলে দেওয়া আছে যে কীরকমভাবে ভোট হবে। সেই ভোট প্রক্রিয়া ইলেকশন কমিশনকে বলে দেবে 6 মাসের মধ্যে আমি ভোট করিয়ে আমি নতুন রাষ্ট্রপতি যেমন দেখতে পাই, এবং যখনই নতুন রাষ্ট্রপতি চলে আসবে, উপরাষ্ট্রপতি নিজের পদ থেকে চলে যাবে, আবার রাজ্যসভায় চলে যাবে। বুঝতে পারলাম এখানটায় মৃত্যু যদি হয়। আর বাদ বাকি যে দুটো আছে, এই দুটো আগে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। ইমপিচমেন্ট মানে হচ্ছে যে মহাভিয়োগ বা রাষ্ট্রপতিকে তাড়ানোর প্রক্রিয়া। রাষ্ট্রপতি আমি আগের দিন 3টে টপিক দিয়েছিলাম কিভাবে তাড়ানো যায়, 1টি 2টি 3টি। এক হচ্ছে যদি সংবিধান না মানে, রাষ্ট্রপতি যদি সংবিধান না মানে, রাষ্ট্রপতি সংবিধান না মেনে কাজ করে, উল্টাপাল্টা কাজ করে, তো রাষ্ট্রপতির পদে ইমপিচমেন্ট আসতে পারে। 2 হচ্ছে অন্য দেশের প্রভাবে চলে আসে। প্রভাবে যদি চলে আসে রাষ্ট্রপতি, তো রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট আনা যায়। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে পার্লামেন্ট মেম্বার, যাকে বলি আমরা এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। যে সাংসদ, যে সমস্ত সাংসদ আছে তাদের কথা যদি না শুনে রাষ্ট্রপতি, তো এই প্রক্রিয়াতে কিন্তু ইমপিচমেন্ট নিয়ে আসতে পারে। সেই ইমপিচমেন্ট প্রক্রিয়াটা আমি আগের ভিডিওতে পুরো সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি। ইমপিচমেন্ট যদি না বুঝতে পারো সেই ভিডিওটা তোমরা দেখতে পারো, এই প্রক্রিয়াটা। আর 5 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে যে নির্বাচন যদি অবৈধ হয় বা চুরি করে। যে হচ্ছে নির্বাচন চুরি কীভাবে করবে, যেমন হচ্ছে তোমার রাষ্ট্রপতি হওয়ার জন্য যোগ্যতা দিয়েছে 35 বছর। 35 বছর, এবার তুমি আধার কার্ডে, ভোটার কার্ডে ডুপ্লিকেট করে তোমার বয়স হচ্ছে 30 বছর, তুমি 35 করে নিয়েছো, মনে করো 34 বছর বয়স, তোমাকে মানে 34 বছর বয়স, তুমি আধার কার্ড, ভোটার কার্ড সব কিছু রিপ্লেস করে দিয়ে 35 করে নিয়েছো। এবার যখন ভোট হচ্ছে রাষ্ট্রপতি, তখন তুমি দাঁড়িয়ে গেছো, সব কিছু তোমাকে মানে সব প্রস্তাব সব কিছু মানা হয়ে গেছে, কিন্তু পরে তোমার যাঁচ চলবে যে সঠিকভাবে সব তথ্য দিয়েছে কি দেয়নি। ঠিক একই রকম সরকারি চাকরি যখন করে, চাকরি পরীক্ষা দেওয়ার পর সব কিছু জয়েন করে দেয়, কিন্তু তলে তলে মানে যাঁচ চলে যে মাধ্যমিক কত সালে দিয়েছে, উচ্চ মাধ্যমিক কত সালে দিয়েছে, গ্র্যাজুয়েশন কোথা থেকে পাস করে আছে, বিএড কোথা থেকে করে আছে, এবং যদি এর মধ্যে যদি ভুয়া যদি হয়ে যায়, তখনই সেই টিচারকে সাসপেন্ড করে দেওয়া হয়। যত স্যালারি আছে সব স্যালারি কিন্তু ইন্টারেস্ট সমেত কিন্তু রিটার্ন নেই। ঠিক একই রকম রাষ্ট্রপতি যদি কোনোরকমভাবে এরকম 2 নম্বরই করে, তো নির্বাচন অবৈধ হয়ে যাবে। এবার ধরো ভারতীয় নাগরিক আছে এবং 50 প্রস্তাব লাগবে, 50 কি লাগবে, মতদান লাগবে। যদি ভুলভাল করে কারো যদি র্যাগিং করে, মানে জবরদস্তি গুলি বন্দুক লাগায়, পিস্তল লাগায়, কোনো পার্টি ভয় দেখায়, রাষ্ট্রপতি তৈরি করে দিয়েছে, তো নির্বাচন তো অবৈধ হয়ে যাবে। সবাই তো চাইবে না এরকম করে। তো এই ক্ষেত্রে কিন্তু অবৈধ হওয়া সম্পন্ন থাকে। এই অবৈধ যদি হয়ে যায়, তো নির্বাচন কমিশনকে গালি পড়বে যে তুমি এত এত টাকা, এত এত কিছু খরচা করা হলো রাষ্ট্রপতির জন্য, আর রাষ্ট্রপতির ভোটই অবৈধ হয়ে গেল। গুরুত্বপূর্ণ এই 5টি হচ্ছে টপিক। এবার এই 5টি টপিকের মধ্যে নির্বাচন, এই 2টি টপিক তো তুমি বুঝতে পারলে। 2টি টপিক, নির্বাচন অবৈধ কিসের জন্য হয়, যদি কোনো কিছু ভুলভাল কিছু করে, মানে ভারতীয় নাগরিক নয়, ধরো মনে করো ভারতীয় নাগরিক হতে হবে, এবং ভারতীয় নাগরিক নয়, তলে তলে কিন্তু সব কিছু জাল করে দিয়েছে। এখানে 20 বছর ধরে ভারতে আছে, 25-30 বছর থেকে বড় নাম হয়ে গেছে, সে নিজেকে ভারতীয় বলছে, কিন্তু আসলে ভারতীয় নয়, ও হচ্ছে র এজেন্ট বা খুফিয়া গুপ্তচর বিদেশের। ওকে আমরা মানে রাষ্ট্রপতি পদে বসিয়ে দিয়েছি, এবং পদে বসিয়ে দেওয়ার পর সমস্ত কাজ করতে লাগছে, কিন্তু আস্তে আস্তে যাঁচে কিন্তু পরীক্ষায় মানে ফেল হয়ে গেছে। কি ফেল হয়ে গেছে, যে ভোট মানে নির্বাচন অবৈধ হয়ে যাবে, কারণ সব কিছু চুরি করে করা হয়েছে। এই চুরি করার ক্ষেত্রে কি কোনো কিছু অসুবিধা হবে রাষ্ট্রপতি? এক পক্ষে না, কোনো কিছু অসুবিধা হবে না, কারণ রাষ্ট্রপতি আমাদের দেশের কোনো কিছু নিজের মতে করে না, সব কিছু কিন্তু প্রধানমন্ত্রীর মতে করে। আমরা প্রথমে বলেছিলাম রাষ্ট্রপতি ভারতে শুধু খালি নাম সাক্ষী, এবং আসল যে কাজ করে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ইশারাতেই কিন্তু রাষ্ট্রপতি কাজ করে। প্রধানমন্ত্রী যে সমস্ত ফাইল পাঠিয়েছে, সেই ফাইলে সিগনেচার করা রাষ্ট্রপতি বাধ্যতামূলক থাকে। যদি না করে কিছু কিছু রাষ্ট্রপতি কিন্তু জ্ঞানী জয়নশীল, কিছু কিছু পাস করেছে বিল, সেটা সিগনেচার করে নি, সেটা পকেট ভেটো, আমরা পরে আলোচনা করব রাষ্ট্রপতি পাওয়ারে। এবং সেটা যদি ওরকম করে দেয়, তখন ভালো একটা মানে দেশের প্রতি একটা মানে
ক্ষোভ জমবে, কারণ আমরা পার্লামেন্ট মেম্বারে যত সব পার্লামেন্ট মেম্বার আছে আমরা ভোট দিয়ে লোকসভায় ভোট দিয়ে তাদেরকে আমরা পৌঁছিয়েছি, কিন্তু আমরা রাষ্ট্রপতিকে ভোট দিইনি, রাষ্ট্রপতিকে ভোট দিয়েছে পার্লামেন্ট মেম্বারে যে সমস্ত এমপি আছে, সেই এমপিরা কিন্তু ভোট দিয়ে রাষ্ট্রপতিকে চয়েস করেছে এবং পুরো দেশ কিন্তু ক্ষিপ্ত হয়ে যাবে। এর কারণে কিন্তু এই দুটো টপিক ইমপিচমেন্ট আর অবৈধ হওয়ার সম্পূর্ণ একটু মানে যদি কোনো কিছু মানে ডাউটও যদি হয় অবৈধ নির্বাচন হয় তো দেশের সেরকম কিন্তু ক্ষতি হবে না। যদি অবৈধ হয় দেশের কোনো ক্ষতি হবে না, কারণ রাষ্ট্রপতি একটা মানে নামসাক্ষী পদ, তার নিজস্ব কোনো মানে নিজের কোনো মত দিতে পারবে না ও, কারণ প্রধানমন্ত্রী হিসাবে সব কিছু করবে, কিন্তু তাও একটা দেশের একটা নাম খারাপ হয়ে যাবে। মেন টপিক হচ্ছে এই তিনটে, কার্যকাল, এক হচ্ছে পদত্যাগ, তিন হচ্ছে মৃত্যু। এই তিনটে টপিক হচ্ছে যে কার্যকাল সম্পূর্ণ হওয়ার আগে যদি মানে চলে যায় বা মৃত্যু হয়, আর একটা হচ্ছে পদত্যাগ করে, আর একটা হচ্ছে ডাইরেক্ট যদি মৃত্যু হয়। যদি বলে আজ পর্যন্ত কারো মৃত্যু হয়েছে, বলবো হ্যাঁ হয়েছে। কার মৃত্যু হয়েছে? মৃত্যু হয়েছে যে জাকির হোসেন, যে আমাদের রাষ্ট্রপতি ছিল জাকির হোসেন। জাকির হোসেন, জাকির হোসেন যখনই রাষ্ট্রপতি পদে ছিল তার কিন্তু তখনই মৃত্যু হয়। এই মৃত্যু হওয়ার ফলে উপরাষ্ট্রপতি ছিল বিবি গিরি, ভিভি বা আমরা বিবি বলছি, বিবি গিরি, বিবি গিরি। তখন কি করেছিল, যখনই ধরো এই রাষ্ট্রপতি যখনই মৃত্যু হলো, রাষ্ট্রপতি যখনই মৃত্যু হলো তখনই এই রাষ্ট্রপতি আর বিবি গিরি ছিল উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি। তাহলে উপরাষ্ট্রপতি কি হলো, রাষ্ট্রপতি পদে চলে যাবে, রাষ্ট্রপতি পদে চলে যাবে, এবং রাষ্ট্রপতি পদে যখন চলে যাবে তখন বিবি গিরি তো রাষ্ট্রপতি পদ কার্যক্রম করছে, সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবে। তখন বলা হয়েছিল যে ইলেকশন কমিশন কি বলেছিল যে 6 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে ভোট কমপ্লিট করতে। বিবি গিরি মনে করছিল যে আমি রাষ্ট্রপতি পদে তো গেছি, তো রাষ্ট্রপতি পদে আমি দাঁড়িয়ে যাই, 6 মাসের মধ্যে তো ভোট হবে। কিন্তু আগে থেকে কি ছিল, বিবি গিরি উপরাষ্ট্রপতি ছিল, সে কিন্তু একটা ভুল করে দিয়েছিল। কি ভুল করে দিয়েছিল, যে রাষ্ট্রপতি পদে যাওয়ার জন্য উপরাষ্ট্রপতি পদকে পদত্যাগ করে দেয়, বলছে আমি রাষ্ট্রপতি পদে বা রাষ্ট্রপতির জন্য ভোটে দাঁড়াবো, আমি উপরাষ্ট্রপতি পদ রিজাইন করছি, পদত্যাগ করছি। সে একটা ভুল পদক্ষেপ নিয়েছিল, কারণ যারা চাকরি করে, জব করে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। যদি সে চাকরি করে, ও যদি রাষ্ট্রপতি পদের জন্য অ্যাপ্লাই করে, তাকে ওকে জবটাকে ওকে রিজাইন করতে হবে। কিন্তু উপরাষ্ট্রপতি কোনো চাকরি নয়, দেশের সেবা করছে, সেবক, এবং সেখানটায় যদি থাকতো, যদি উপরাষ্ট্রপতি পদে সে থাকা সত্ত্বেও কিন্তু রাষ্ট্রপতি পদে ভোটে দাঁড়ার জন্য অ্যাপ্লিকেবল ছিল এবং যোগ্যতা ছিল, কিন্তু ভুল কি করেছিল, উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করে। এবার সমস্যা হয়ে গেছে, আমি তো উপরাষ্ট্রপতি পদ আমি ত্যাগ করে দিয়েছি, এবার যদি আমি রাষ্ট্রপতি পদে যদি আমি হেরে যাই, ভারী টেনশনে পড়ে গেছে। এবার তফাৎ হয়ে গেছে, এবার যে বিবি গিরি উপরাষ্ট্রপতি পদ ছিল, সে পদত্যাগ করার পর রাষ্ট্রপতি পদে কার্যবাহী যখনই করতে যায়, তখন যখনই পদত্যাগ করে তখন কিন্তু এই উপরাষ্ট্রপতি পদটাও চলে যায়, তখনই রাষ্ট্রপতি পদ শূন্য হয়ে যায়। আর ভারতীয় সংবিধানে বলা হয়েছে, যখনই রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি দুজনে অনুপস্থিত থাকবে, তখন কিন্তু ভারতীয় যাবতীয় মানে রাষ্ট্রপতির কার্যবহন ক্ষমতা পালন করবে ভারতীয় সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ইন্ডিয়া, যাকে বলছি আমরা CJI, চিফ জাস্টিস ইন্ডিয়া। তখন কিন্তু চলে আসবে এই রাষ্ট্রপতি পদে চিফ জাস্টিস ইন্ডিয়া মোহাম্মদ কি হয়েছিল, হিদায়তুল্লাহ। এই রাষ্ট্রপতি পদ কিন্তু তখন MD হিদায়তুল্লাহ তখনই কার্যবহন করেছিল। মনে রাখো তো, বিরাট একটা পদ, একটা ভুল করেছিল ওকে বিবি গিরি তো উপরাষ্ট্রপতি পদে ছিলই, সে যদি পদত্যাগ না করতো, রাষ্ট্রপতি কার্যবহন করতো, ভোটে যদি জিততো তো রাষ্ট্রপতি পদে থেকে যেত, আর যদি না হারতো যদি, তো উপরাষ্ট্রপতি পদে আবার চলে আসতো। কিন্তু ভুল কি করেছিল, রিজাইন করে দিয়েছিল। তার ফলে কি হয়, যে রাষ্ট্রপতি পদ থেকে ওকে ঘর থেকে বাহির করে দিলে, উপরাষ্ট্রপতি পদ থেকে ঘর থেকে বাহির করে দিলে, এবার তার পরিবর্তে রাষ্ট্রপতি পদ নিলে চিফ জাস্টিস ইন্ডিয়া
মোহাম্মদ হিদায়তুল্লাহ, এবং হিদায়তুল্লাহ তখনই রাষ্ট্রপতির কাজকর্ম করলো। তখনই এবার ভোট প্রক্রিয়া শুরু হলো। আর ভারী কনফিউশন হয়েছে, যেহেতু ভিভিগিরি বলছে আমি উপরাষ্ট্রপতি পদ ত্যাগ করে আমি রাষ্ট্রপতি পদে দাঁড়িয়েছি, যদি আমি হেরে যাই তাহলে আমাকে বোরা মানে রাষ্ট্রপতি ভবন থেকে বোরা সব গুটাই, সব আমাকে ট্রাক্টর ভাড়া করি, যত সমস্ত মাল মশলা আছে আমার হাঁড়ি কুড়ি সব আমাকে বাড়ি নিয়ে যেতে হবে। ভারী টেনশনে পড়ে গেছে। এবার আস্তে আস্তে ইলেকশন কমিশন 6 মাসের মধ্যে ভোট করে দিল, 6 মাসের মধ্যে ভোট করে দিল। আর ভোট করলে যখনই একক হস্তান্তর সমানুপাতিক পদ্ধতিতে আর্টিকেল 54 প্রয়োগ করে যেরকম পদ্ধতি ছিল, এবং সেখানে কিন্তু প্রথম চরণে মানে রাষ্ট্রপতির চরণ কি হয় এরকম বলেছিলাম এ বি সি, এবং এখানে ধরো 1 2 2। এবার প্রথম চরণে কি হয়েছে যে এই 2 2 সমান হয়ে গেছে, সমান হয়ে গেছে, এটা বুঝতে পারবে না। 3 3, এবার 3 3 ভিভিগিরি মনে করো 3, আর অন্য সি হচ্ছে চন্ডাল দাঁড়িয়েছে একটু, 3 3 সমান হয়ে গেছে। প্রথম চরণে কিন্তু জিততে পারেনি। দ্বিতীয় চরণে দেখো এবার এখানটায় এপে আছে 1, এপে আছে 1, এপে আছে 2, তখন দ্বিতীয় চরণে কিন্তু ভিভিগিরি ভোটে জিতে এবং রাষ্ট্রপতি পদে যায়। তখন চিফ জাস্টিস ইন্ডিয়া আবার চলে আসে সুপ্রিম কোর্টে, চিফ জাস্টিস ইন্ডিয়া এবং ভারতীয় প্রধান বিচারপতি পদে চলে আসে আবার। এবার তখন কি হয়, উপরাষ্ট্রপতি পদ ফাঁকা থাকে। এবার তখন দেখছে উপরাষ্ট্রপতি পদ ফাঁকা আছে, তো মোহাম্মদ হিদায়তুল্লাহ মনে করছে যে আমার তো 65 বছর বয়স হয়ে গেছে, আমি এবার রিটায়ার্ড নেব জজ থেকে, চিফ জাস্টিস ইন্ডিয়া থেকে, তো কাজ করি আমি ভোটে দাঁড়িয়ে যাই। এবং কি করে সে ভোটে দাঁড়িয়ে যায় উপরাষ্ট্রপতি, এবং উপরাষ্ট্রপদে সে দাঁড়িয়ে যায়, এবং একসঙ্গে ভারতের 3টি বড় পদ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, চিফ জাস্টিস ইন্ডিয়া, এই 3টিই কিন্তু পালন করেছিল মোহাম্মদ হিদায়তুল্লাহ। এবং তার কত একটা বড় ভূমিকা থাকে দেখো, তাহলে বুঝতে পারলাম এটা একটা জটিল টপিক। যদি মৃত্যু হলে একজনার, আর খেলা করলে হচ্ছে চিফ জাস্টিস ইন্ডিয়া মোহাম্মদ হিদায়তুল্লাহ। তো এটা একটা জটিল প্রক্রিয়া, রাষ্ট্রপতির থেকে উপরাষ্ট্রপতি পদে কার্যবাহন করা, ক্ষমতায় করা, এ কথা বলা হয়েছে। আর শর্টকাটে বলা হয়েছে 62 নম্বর ধারায় রাষ্ট্রপতি পদ শূন্যতায় উপরাষ্ট্রপতি এন্ট্রি করবে। কিন্তু এখানটায় উপরাষ্ট্রপতি এন্ট্রি করেছিল, কিন্তু উপরাষ্ট্রপতি বেলপনামো করলো, নিজের পদটাকে ইস্তফা দিয়ে দিল, নিয়ে রাষ্ট্রপতির কাজটাকে সম্পন্ন করতে গেল। কিন্তু উপরাষ্ট্রপতি ইস্তফা যখন দিন দিলে তখন ওকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দিলে, যে তুমি তো উপরাষ্ট্রপতি লয়, তাহলে তোমাকে রাষ্ট্রপতি পদে থেকে কী করবা। তার জন্য চলে আসে চিফ জাস্টিস ইন্ডিয়া। চিফ জাস্টিস ইন্ডিয়া কার্যবহন করে, ভোট সম্পূর্ণ প্রক্রিয়া করে, এবং বিবেগিরি জিতে যায়, ওকে উপরাষ্ট্রপতি করে দেয়। রাষ্ট্রপতি করার পর উপরাষ্ট্রপতি পদ ফাঁকা থাকে এবং উপরাষ্ট্রপদের ভোট হয়, এবং সেই ভোটে চিফ জাস্টিস ইন্ডিয়া মোহাম্মদ হিদায়তুল্লাহ দাঁড়ায় এবং সে ভোটে জিতে যায় এবং উপরাষ্ট্রপতি হয়ে যায়। বুঝতে পারলাম, এইটা হচ্ছে জটিল প্রক্রিয়া। তাহলে আমাদের 5টা জিনিস মনে রাখতে হবে। কি কি, যে রাষ্ট্রপতি পদ কিভাবে মানে শেষ হয় বা চুক্তি মানে সমাপ্ত হয় বা অবসরপ্রাপ্ত হয় বা রিটায়ারমেন্ট হয়, কি কি হয়, কার্যকাল সম্পূর্ণ হলে পরে পদত্যাগ করে, যদি মৃত্যু হয়, যদি আর একটা হচ্ছে ইমপিচমেন্ট প্রক্রিয়া পুরো পড়িয়ে দিয়েছি, আর হচ্ছে নির্বাচন যদি অবৈধ হয়, চুরিচামারি করে যদি ভোটে দাঁড়ায়, নিজের বয়স কমায়, ভারতীয় নাগরিক না হয়, 50 প্রস্তাব 50 অনুমোদক যদি টাকা দিয়ে কিনে যদি মানে অবৈধ করি, যেরকম আমাদের ভারতবর্ষে যেরকম ভোট কিনা বেচা হয় সেরকম করে হয়, তাহলে নির্বাচন অবৈধ করে দেবে এবং তাকে তাড়িয়ে দিবে। তাড়িয়ে দেওয়ার পর এবং উপরাষ্ট্রপতি আবার রাষ্ট্রপতি পদ গ্রহণ করবে এবং কার্যবহন করবে, 6 মাসের মধ্যে ভোট করাবে, এরকম প্রক্রিয়া চলতে থাকে। এবার দেখা হবে নেক্সট ভিডিওতে রাষ্ট্রপতির পাওয়ার সম্পর্কে আমরা আলোচনা করব। জয় হিন্দ।